আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। শুরুতেই সংবাদ শিরোনাম। সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার পক্ষে নন মির্জা ফখরুল। জঞ্জাল দূর করে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান। বেহাল সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কের পাঙ্গাসী বাজার অংশ যাত্রী ও চালকদের ভোগান্তি, সংস্কারের আশ্বাস উপজেলা প্রশাসনের। এবং সেতুর অভাবে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছে ময়মনসিংহ সদরের চরাঞ্চলের 25 গ্রামের 50,000 মানুষ। দীর্ঘদিন ধরে দাবি জানালেও মেলেনি প্রতিকার। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যেসব এলাকার অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার পক্ষে মত দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি সব জঞ্জাল দূর করে সুষ্ঠু, সুন্দর ও সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে আহ্বানও জানান তিনি। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে আনিসুর রহমান মিঠুর প্রতিবেদন, জানাচ্ছেন আঞ্জাম খালেক। বৃহস্পতিবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবে জেলা বিএনপি আয়োজিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ ও আর্থিক সহায়তা দিতে এই সভার আয়োজন করা হয়। এ সময় নিহত 4 জন ও আহত 41 জনের পরিবারকে আর্থিক সহায়তা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য প্রায় 17 বছর ধরে ত্যাগ শিকার ও কারাগারে গিয়েছে বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। বন্ধুগণ, আমরা 17 বছর ধরে আমরা ত্যাগ শিকার করছি, মার খাচ্ছি, জেলে যাচ্ছি, জুলুম করছি, শুধুমাত্র এই ফ্যাসিবাদী হাসিনা সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। সংস্কার আমরাও চাই। আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি 2 বছর আগে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সংস্কার চাই। সব দিক চিন্তাভাবনা করে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র মানুষের ওপর যেন অন্যায় অত্যাচার না হয় সেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সম্মুখীন হবে না, বুদ্ধিমানের কথা। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন। একটা সুন্দর সংঘাতহীন ভবিষ্যৎ, সন্ত্রাসমুক্ত এবং জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। কিন্তু যে সমস্ত এলাকাতে গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। বেহাল দশা সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কের পাঙ্গাসী বাজারের অংশ। মাত্র 1 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। ফলে 21 কিলোমিটার দূরে জেলা শহর যেতে যাত্রী ও চালকদের পড়তে হয় ভোগান্তিতে। তাদের অভিযোগ, এটি মেরামতে কর্তৃপক্ষ নিচ্ছে না কোনো উদ্যোগ। এদিকে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা নিতে আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কের পাঙ্গাসী বাজার এলাকার সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও ইট দেবে হয়ে গেছে উঁচু নিচু। আর সামান্য বৃষ্টি হলেই বেড়ে যায় দুর্ভোগ। এই সড়ক দিয়ে যানবাহন চলতে গিয়ে হারহামেশা উল্টে যায়, ঘটে ছোট বড় দুর্ঘটনা। কিন্তু শহরে যাওয়ার একমাত্র রাস্তা হওয়ায় দুর্ভোগ মাথায় নিয়ে চলতে হয় যাত্রী ও যানবাহন চালকদের। প্রচুর সমস্যা হয়। আমরা চাই যে এই রাস্তাটা দ্রুত মেরামত করা হোক। এই রাস্তা দিয়ে আমাদের দিনে কমসে কম 10-15 বার আসতে হয় বাজারে, অনেক ভোগান্তিতে আমরা আছি। সাধারণ যাত্রীদের জন্য সবচাইতে ভয়াবহ এবং এই রাস্তার বেহাল দশার কারণে আমরা দেখা যায় যে বেশিরভাগ সামান্য একটু বৃষ্টি হলে পরে পানি জমে যায়, কাদা জমে যায়। বাচ্চারা আছে যারা বাইসাইকেল আসতে নিয়ে রাস্তার গর্তের কারণে পরে অনেকে আহত হয়। আমাদের ছেলে মেয়েগুলো ভ্যানে আসতে নিলে
তাদের ঝাঁকিতে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ রোগী বিশেষ করে যারা প্রেগনেন্ট অনেক সময় প্রয়োজন হয় হাসপাতালে নেওয়ার জন্য। হাটের ওই দিক থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতেই তাদের আর হসপিটাল পর্যন্ত পৌঁছানো লাগবে না, এই ঝাঁকিতে রাস্তাতে ডেলিভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় এমন দুর্ভোগ পোহাচ্ছেন তারা, কিন্তু কোনো পদক্ষেপই নিচ্ছেন না কর্তৃপক্ষ বলে অভিযোগ ভুক্তভোগীদের। রাস্তাটা একটু ভালো হলে আমাদের চলাচলের দিক দিয়ে সুবিধা হবে। রাস্তা আমাদের মেরামত করা লাগবে, এই রাস্তাটা আমরাও যেরকম কষ্ট পাই যাত্রীরাও ওরকম কষ্ট পায়। সড়কটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন উপজেলা নির্বাহী এই কর্মকর্তা। এই রাস্তা সংস্কারের জন্য ইতোপূর্বে আমাদের জেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে, সেখানে সকলের উপস্থিতিতে জনগণের দুর্ভোগের কথা বলা হয়েছে। তো কর্তৃপক্ষ তখন বলেছিলেন যে যত দ্রুত সম্ভব এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে শিগগির রাস্তাটি সংস্কার করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রায়গঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে আহত সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাতে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, গণপিটুনির শিকার ওই ছাত্রলীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে 15 জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক এই নেতা জড়িত থাকার অভিযোগে একদল শিক্ষার্থী তাকে আটক করে গণধুলাই দেয়। এরপর পুলিশে দিলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। নাটোরে স্কুল ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ ও হত্যার পর মরদেহ গুমের ঘটনায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড সহ 14 বছরের সাজা দিয়েছে আদালত। দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। একই সাথে তাদের 60,000 টাকা করে জরিমানা করা হয়। বিশেষ পিপি আনিসুর রহমান জানান, 2016 সালের 29 মে বনবেল ঘড়িয়া শহীদ রেজা উন নবী উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করে বখাটেরা। অভিযুক্তরা হলেন সেলিম হোসেন, শরীফুল ইসলাম ও মনির হোসেন। দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন যানজট মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার সহকারী কমিশনার নাজমুল লাইল জানান, বুধবার বিকেলে এই অভিযান চালানো হয়। অভিযানকালে থানার নতুন অফিসার ইনচার্জ আরিফুর রহমান সহ ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় অবৈধ দখলদার এবং অবৈধ যানবাহনের সাথে জড়িতদের মাইকিং করে কঠোরভাবে হুঁশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, বটতলী স্টেশনকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলবে। বাইরে যাবেন না, ওই সীমানার মধ্যেই থাকেন। আমরা কিন্তু আগামীকাল থেকে এই যত সিএনজি আছে, অটো রিক্সা আছে, মেইন রোডে উঠলে তাদেরকে দূর করা হবে, উপজেলা প্রশাসনে নিয়ে যাওয়া হবে। ইভেন যারা এসালাম বা ইগল অর্ধেক রাস্তা সিটি ডালারির মধ্যে অর্ধেক মেইন রোডে দুইটা গাড়ি দাঁড়ায় আছে, এরকম দেখলে তাদেরকে নিয়ে যাওয়া হবে। একটি সেতুর অভাবে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছে ময়মনসিংহ সদরের চরাঞ্চলে 25 গ্রামের কমপক্ষে 1.5 লক্ষ মানুষ। ব্রহ্মপুত্র নদীটি পারাপারে একমাত্র ভরসা নৌকা। প্রতি বছর বর্ষা এলেই ঘাট সরাতে হয়, আর শুষ্ক মৌসুমে হাঁটু সমান পানির মধ্য দিয়ে গন্তব্যে যেতে হয় রোগী, শিক্ষার্থী ও কর্মজীবীদের। এলাকাবাসীর অভিযোগ, সেতু তৈরির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানালেও প্রতিকার মেলেনি। এদিকে সড়ক বিভাগ বলছে, ব্রহ্মপুত্র নদের আরেকটি সেতু নির্মাণের পরিকল্পনা আছে। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সদরের ব্রহ্মপুত্র নদের জেলখানা খেয়াঘাট দিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে এভাবেই পার হন 25 গ্রামের হাজারো মানুষ। বর্ষায় নদের পানি বেড়ে গেলে সরিয়ে নিতে হয় ঘাট, আর শুকনো মৌসুমে নদে জেগে ওঠে চর। সেই চরে আটকে পড়ে নৌকা। এতে ভেজা কাপড়েই গন্তব্যে যেতে হয় শিক্ষার্থী ও কর্মজীবীদের। পার হচ্ছে মিনিমাম 10-12টা ইউনিয়নের লোকজন যাতায়াত করে, প্রচুর গ্রাম আছে। এখানে মানুষ যত আসে দুর্ভোগে পড়ে। পানি শুকিয়ে গেলে তখন নৌকা মাঝখানে আটকে যায়, তখন আমরা স্কুল ড্রেস পরে হাইটা এদিক দিয়ে পার হয়ে কলেজে যেতে হয়, স্কুলে যেতে হয়, অনেক ভোগান্তির শিকার হতে হয়। বেশি বিপাকে পড়তে হয় মুমূর্ষু রোগীদের নিয়ে, তাই দ্রুত সেতু তৈরির দাবি স্থানীয়দের। এখানে বিছনা খায় কেন, আমরা রোগী নিয়ে পারাপার করতে অসুবিধা হয়,
আমরা অনেক সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে রুগীলে পার হই। অনেক সময় রুগী এখানে অনেক ফাঁকার কারণে রুগী মন সিরিয়াস হয়ে যায়, অনেক সময় রুগী মারাও যায়। আমরা দাবি জানাবো সরকারের কাছে যে অতি দ্রুত আমাদের এখানে একটা ব্রিজ দরকার। হাজার হাজার লোক এখানে পারাপার করে। যদিও প্রতি বছর ইজারা দেওয়া হয় এই ঘাটটি জন প্রতি 5 টাকা ও যানবাহনের জন্য নেওয়া হয় 15 থেকে 20 টাকা, তবুও ঘাটের কোনো উন্নয়ন হয়নি। এই মোটরসাইকেল এই 15 টাকা হলে 24 টাকা হলে, আবার বাসা বাড়ির কাজ করে যারা হেরা 2 বারে 5 টাকা, আর ছাত্র ফ্রি, আর বাসা গরিব মানুষ যারা বিক্রি করে এরাও ফ্রি। আমরা এভাবে চালাইতেছি আর কি। এদিকে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, ব্রহ্মপুত্র নদের উপর তৃতীয় সেতু নির্মাণের পরিকল্পনা আছে, এখন স্থান নির্ধারণ হলেই শুরু হবে কাজ। আমাদের আরেকটি তৃতীয় সেতু নির্মাণের জন্য সম্ভাব্য তা যাচাই চলমান আছে এবং এটার স্থানটা এখনো চূড়ান্ত হয়নি। স্থান চূড়ান্ত হওয়ার পরে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। শুধু আশ্বাস নয়, এই চর অঞ্চলের সাথে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে দ্রুত সেতু নির্মাণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিস। অভিযোগ উঠেছে জমি খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজেই দিতে হয় ঘুষ, আর অফিস কর্মকর্তাদের সন্তুষ্ট করলে মেলে সেবা, তা না হলে ঘুরতে হয় দিনের পর দিন, হতে হয় হয়রানির শিকার। ভুক্তভোগীরা বলছেন, সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি করে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিসের এক কর্মকর্তার প্রকাশ্য ঘুষ লেনদেনের চিত্র। অভিযোগ রয়েছে, এভাবেই তারা জমির নাম খারিজ থেকে শুরু করে সব কাজে সেবা গ্রহীতাদের কাছ থেকে নেন 5,000 থেকে 30,000 টাকা। দীর্ঘদিন ধরে এমন অনিয়মকে নিয়মে পরিণত করছেন অফিস কর্মকর্তারা। তাদের সন্তুষ্ট করতে না পারলে ঘুরতে হয় দিনের পর দিন, এমন অভিযোগ সেবা প্রার্থীদের। তার কাছে যদি খারিজ করতে দেওয়া যায়, সে কন্ট্রাক্টের মাধ্যমে তার কিছু দালাল আছে, সে সমস্ত দালাল দিয়ে বা সে সরাসরি কন্ট্রাক্ট করে 5,000 6,000 করে টাকা নিয়ে সে খারিজ করে। আমার একটা জমি নাম খারিজ করতে গেছিলাম, 30,000 টাকা চাই। তালবাড়িয়া ভূমি অফিস তহসিল অফিসার অত্যন্ত দুর্নীতিবাজ। এলাকার সাধারণ মানুষের জমি নিয়ে দেখা যাচ্ছে আরেকজনের নামে করে দিচ্ছে, আরেকজনের নামে খারিজ করে দিচ্ছে। ভুক্তভোগীদের দাবি, টাকার বিনিময়ে সবই করা সম্ভব, তাই এসব ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ হয়রানির হাত থেকে মুক্তি চান তারা। সরকার যদি ফিস সেটি দিক, আর এভাবে দিন দেখা যাচ্ছে যে দুর্নীতি করি কোনো অবৈধ কাম না করি দেয়। তাছাড়া তো তহসিল অফিসে কোনো গানই নেই, গেলি খালি টাকা 1 টাকা। খাজনা যদি 10 টাকা হয়, উনি বলে 2,000 টাকা দেওয়া লাগবে বা 1,000 টাকা দেওয়া লাগবে, এরকম করে খাজনার থেকেও টাকা কেটে নেয়। এ বিষয়ে ভূমি কর্মকর্তাদের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া দেননি তারা। তবে মিরপুর ভূমি অফিসের সহকারী কমিশনার বলছেন, এমন ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তার মা অসুস্থ, সে ঢাকাতে আছে, তো সে আসার পরে আমরা তাকে কারণ দর্শাবো। কারণ দর্শানোর পরে সে আসলে কি হয়েছে সে সেটা কারণ ব্যাখ্যা করবে। পরে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সাধারণ মানুষের হয়রানি বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে 7 বছর বয়সী রাফিয়া নামের এক শিশু কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। শিশু স্বজনরা জানায়, বুধবার দরবস্তু ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে শিশু রাফিয়াকে ডেকে নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে তার সৎ মা। অনেক খোঁজাখুঁজির পর গোবিন্দগঞ্জ থানা পুলিশ এসে নিহত শিশুর মরদেহ উদ্ধার ও সৎ মা ঈশা বেগমকে আটক করেছে। পুলিশ জানায়, তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পৌর এলাকার ঢাকা বরিশাল মহাসড়কে পুয়ালি ভুরুঘাটায় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেছে বলে জানায় স্থানীয় থানার ওসি হুমায়ুন কবির। প্রাথমিকভাবে নিহতের কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সিলেবাস সংক্ষিপ্ত করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৌর পার্কে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক ঘুরে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অবস্থান নেয়। পরে তারা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, বর্তমান সিলেবাস অনেক বেশি, ফলে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমছে, বাড়ছে মানসিক চাপ। তাদের দাবি, সিলেবাস সংক্ষিপ্ত করা হলে পড়াশোনার পাশাপাশি অন্য কাজে অংশগ্রহণের সুযোগ বাড়বে। প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের পিটিআই ভবনের সামনে মানববন্ধন হয়েছে। জেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আতিক ওয়াদুদ আনিস, আশরাফ আলী, ইশিতা আক্তার, হারুনুর রশিদ, সুপার আবু বকর সিদ্দিক সহ অনেকে। এই সময় বক্তারা নিজেদের তৃতীয় শ্রেণীর পদমর্যাদার বলে ক্ষোভ প্রকাশ করেন। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে 12তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করেন। একই সাথে তারা প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। হিলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ে সেমিনার হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। এই সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার লাইলা ইয়াসমিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর সহকারী পরিচালক মমতাজ বেগম, সাংবাদিক হালিম আল রাজি সহ হিলি হাটবাজারের ব্যবসায়ীরা। বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পাশাপাশি ভোক্তারা যাতে প্রতারিত না হয় সেজন্য সচেতন থাকার আহ্বান জানান। সব সংকট মোকাবেলা করে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও অধিক নারী বান্ধব করতে সংবাদ সম্মেলন করেছে নারী উদ্যোক্তারা। সকালে নগরীর লাভ লেইনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে এই সংবাদ সম্মেলন হয়। এতে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য নুসরাত হোসেন সহ অনেকে লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় বক্তারা চট্টগ্রাম উইমেন চেম্বারে বৈষম্য বিরোধী নারী উদ্যোক্তা বান্ধব উইমেন সৃষ্টির আহ্বান জানান। উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন, আমিনা বেগম, মনোয়ারা বেগম সাকি, নার্গিস রিক্তা সহ অনেকে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জয়পুরহাটের খেতলাল উপজেলার বিলের ঘাট। এখানে তুলসীগঙ্গা নদীর দুই পাড়ের বিস্তীর্ণ সবুজ মাঠ, গাছপালা ও বিলের ঘাটের মনোরম পরিবেশ দেখে বিমোহিত হয়ে পড়েন প্রকৃতিপ্রেমীরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করেন স্থানীয়রা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জয়পুরহাটে সরকারিভাবে নেই কোনো বিনোদন কেন্দ্র বা পার্ক। ব্যক্তিগত মালিকানায় দু একটি পার্ক থাকলেও সেগুলোতে ঢুকতে গুনতে হয় টাকা। ফলে নিম্ন আয়ের মানুষরা মনের প্রশান্তি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ঘুরতে আসেন এই বিলের ঘাটে। জয়পুরহাটের খেতলাল উপজেলা সদর থেকে মাত্র 7 কিলোমিটার পূর্বে তুলসীগঙ্গা নদীর দুপাশের বাঁধ ও বিস্তীর্ণ মাঠের মাঝে এই বিলের ঘাটের অবস্থান। নদীর তীর, দুপাশের গাছপালা ও আঁকাবাঁকা কাঁচা পাকা রাস্তা, তালগাছ সবকিছু মিলিয়ে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হন প্রকৃতিপ্রেমিকরা। তাই এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আহ্বান পর্যটকদের। জয়পুরহাট জেলার মধ্যে এত সুন্দর এরকম বিনোদনের মতন জায়গা নাই, তো এই জায়গাটা অনেক সুন্দর। আমার বন্ধু বান্ধব এবং আশেপাশে সবার মুখে শুনে এখানে আজকে আসলাম, আগে কোনোদিন আসি নাই। খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে একটা স্পেস, এখানে যদি একটা কোনো সরকারি পার্ক করা হয় তাহলে আর কি জনগণ খুব উপকৃত হবে। দেখার মতো একটা জায়গা, পর্যটক হিসাবে জায়গাটা খুব ভালো। তবে আমাদের জানা মতো এখানে যদি এই জায়গাটা পরিচর্যা করা হয় তাতে মনে হয় আশেপাশে লোকজন আরো বেশি আসবে, এতে সব দিকে আর কি ভালো হবে। এমন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটিতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এই পর্যটকদের চাহিদা অনুযায়ী আমরা এখানে একটি ভবিষ্যতে একটা পর্যটন কেন্দ্রের মতো গড়ে তোলার চেষ্টা করছি। বিলের ঘাটে পর্যটন কেন্দ্র তৈরি করা হলে স্থানীয়দের জীবনমানের উন্নয়ন হবে, পাশাপাশি কর্মসংস্থানও হবে তরুণ যুবকদের, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।